হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল সায়েন্সের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সিরিজটা আমরা প্র্যাকটিস করছিলাম, আজকে তার 19 নম্বর ক্লাস। এর আগে আরও 18টা ক্লাস আমরা করেছি। যারা যারা এখনও পর্যন্ত সেই 18টা ক্লাস দেখোনি, তারা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে আগের 18টা ভিডিও দেখতে পারো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন কি বলেছে? আধুনিক পর্যায় সারণীতে ধাতু কোন দিকে থাকে? দেখো, আমরা যদি পর্যায় সারণী দেখি, এটা কিন্তু আমাদের যে মডার্ন পিরিয়ডিক টেবিল, সেটা আধুনিক পর্যায় সারণী যাকে বলেছে এই আধুনিক পর্যায় সারণীতে ধাতু কোন দিকে থাকে। দেখো, এই যে এই পাশে যেটা আছে অর্থাৎ বাঁ দিকে, ঠিক আছে, অর্থাৎ বাম দিকে যে এই যে তোমরা ইয়োলো যে দাগগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে ইয়োলো দেখতে পাচ্ছ, ইয়োলো এই যে এলিমেন্টগুলো আছে এগুলো কিন্তু সব ধাতু, ঠিক আছে, এগুলো কিন্তু সব ধাতু। তাই আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কি, যে আধুনিক পর্যায় সারণীর কোন দিকে ধাতুগুলি থাকে? তো আধুনিক পর্যায় সারণীর বাম দিকে, আধুনিক পর্যায় সারণীর বাম দিকে কিন্তু ধাতুগুলিকে রাখা হয়েছে, ঠিক আছে। এবার অধাতু কোথায় রাখা হয়েছে? দেখো, ধাতু যেরকম বাঁ দিকে রাখা হয়েছে, ঠিক সেরকম করে এই যে পাশটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে পোর্শনটা, এখানে কিন্তু সব রকমের অধাতুকে রাখা হয়েছে, ঠিক আছে, সব রকমের অধাতুকে কিন্তু এখানে রাখা হয়েছে। তাই সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের এই প্রশ্নে ধাতু চেয়েছে, তো ধাতু সঠিক অ্যান্সার কী হয়ে যাবে না, ধাতু কিন্তু আছে বাম দিকে। তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ধাতু আছে বাম দিকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে 2 নম্বর কোশ্চেন কী বলেছে। এখানে আজকে 2 নম্বর কোশ্চেন কী বলেছে, এটা 2 হবে, একটু সিরিজে মিস্টেক হয়ে গেছে নাম্বারিং করতে গিয়ে। আচ্ছা, 1 মোল জলে কতগুলি অণু বর্তমান? দেখো, 1 মোল যে কোনো মৌলের 1 মোলে কতগুলি অণু বর্তমান থাকে অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী। দেখো, যে অ্যাভোগাড্রো সূত্র আছে, ঠিক আছে, যে অ্যাভোগাড্রো সূত্র আছে, সেই অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী কিন্তু 1 মোল যে কোনো মৌলের অণুতে, মানে 1 মোল যে কোনো এলিমেন্টের কতগুলি অণু থাকে? তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 6.023 × 10⁻23, ঠিক আছে, এতগুলো কিন্তু অণু থাকে। যে কোনো এলিমেন্টের 1 মোলে কতগুলি অণু থাকে না, 6.023 × 10⁻23, এই কটা অণু কিন্তু থাকে অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী। আর এই সংখ্যাটাকে কিন্তু অ্যাভোগাড্রোর সংখ্যাও বলা হয়ে থাকে, ঠিক আছে, অ্যাভোগাড্রোর সংখ্যাও কিন্তু এটাকে বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন দেখে নেবো আমরা। পরবর্তী কোশ্চেন কি বলেছে? নিচের কোনটি বহু কোষ বিশিষ্ট জীবের উদাহরণ? দেখো, এর ভেতরে কোন উদ্ভিদটার বা কোন প্রাণীটার অনেকগুলি কোষ থাকে, অর্থাৎ এরা কিন্তু বহুকোষী। এরা কি হয়ে থাকে না, এরা কিন্তু বহুকোষী, এরা হচ্ছে বহুকোষী বা মাল্টি সেলুলার, যাকে আমরা ইংলিশে বলি মাল্টি সেলুলার, ঠিক আছে, বহুকোষী বা মাল্টি সেলুলার হয়ে থাকে। তো আমরা একবার অপশানগুলো দেখে নেবো। অপশানগুলো কী দিয়েছে? প্যারামিশিয়াম, অ্যামিবা, মাশরুম আর প্রোটোজোয়া। দেখো, এটাকে কিন্তু আমরা এলিমিনেশন প্রসেসের মাধ্যমেও করতে পারি। আমরা সকলে জানি অ্যামিবাতে কিন্তু সিঙ্গেল সেল থাকে, অর্থাৎ অ্যামিবা কিন্তু ইউনিসেলুলার হয়ে থাকে। প্যারামিশিয়ামও কিন্তু বন্ধুরা ইউনিসেলুলার হয়ে থাকে, প্রোটোজোয়া কিন্তু ইউনিসেলুলার হয়ে থাকে। কিন্তু এই যে মাশরুম বা ছত্রাক আছে, ঠিক আছে, মাশরুম বা যে ছত্রাক আছে বা ফাঙ্গি যেটাকে আমরা বলে থাকি, এই যে ছত্রাক বা ফাঙ্গি আছে, এরা কিন্তু মাল্টি সেলুলার হয়ে থাকে, অর্থাৎ এরা কিন্তু বহুকোষী হয়ে থাকে। তাই আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু মাশরুম বা ছত্রাক কিন্তু বহুকোষী হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? বারবার প্রতিফলনের ফলে যদি শব্দের উপস্থিতি দীর্ঘায়িত হয়, তখন তাকে কি বলা হয়ে থাকে? মনে করো, কোনো একটা ঘরের ভেতরে, ফাঁকা ঘরের ভেতরে তুমি গেলে, ফাঁকা ঘরের ভেতরে গিয়ে যদি তুমি কথা বলো, তাহলে তুমি দেখতে পাবে যে শব্দটা কিন্তু বারবার রিপিটেশন হচ্ছে, ঠিক আছে। বা তোমরা কিন্তু যে কোনো সময় ডাক্তারের কাছে দেখে থাকবে, যে স্টেথোস্কোপ বলে যে যন্ত্রটা থাকে, ঠিক আছে, স্টেথোস্কোপ বলে যে যন্ত্রটা থাকে, সেই যন্ত্রটাতে কিন্তু এই যে শব্দের এই যে প্রিন্সিপালটা আছে, এই প্রিন্সিপালটা কিন্তু ইউজ করা হয়। অর্থাৎ এটাকে কিন্তু আমরা ইকো হিসেবে ধরতে পারি। বারবার যদি ইকো হয়, তাহলে কিন্তু শব্দটা দীর্ঘায়িত হয়, শব্দটার যে স্থায়িত্ব সেটা কিন্তু বেশি সময় ধরে থাকে। তো এই যে সায়েন্সের এই যে ফ্যাক্টটা, অর্থাৎ বারবার প্রতিফলনের ফলে যদি শব্দের উপস্থিতি দীর্ঘায়িত হয়, তখন তাকে কি বলে? এখানে ব্যাক টু ব্যাক 4টা অপশান আছে, আমরা অপশানগুলো একবার দেখে নেব। প্রতিফলন আছে, প্রতিসরণ আছে, অনুরণন আছে আর বিক্ষেপণ আছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অনুরণন, ঠিক আছে। অনুরণনই কিন্তু সেই ফ্যাক্টটা, যে ফ্যাক্টে আমাদের কি হয় না, আমাদের যে শব্দটা আছে সেই শব্দটা কিন্তু দীর্ঘায়িত হয়, শব্দের যে স্থায়িত্ব আছে সেটা কিন্তু দীর্ঘায়িত হয়ে থাকে। অনেক সময় আমরা দেখতে পাই যে পাহাড়ে গেলে, ঠিক আছে, পাহাড়ে গেলে আমরা দেখতে পাই যে যখন আমরা কারো ফাঁকা পাহাড়ে যাই, আমরা যদি কোনো নাম ধরে ডাকি বা কোনো আওয়াজ করি, সেটা কিন্তু অনেক সময় ধরে শোনা যায়, ঠিক আছে। এই যে ফ্যাক্টটা আছে, এই ফ্যাক্টটাকে কিন্তু বলা হয়ে থাকে অনুরণন। আর এই ফ্যাক্টটার ওপরে
নির্ভর করে কিন্তু ডাক্তার যে স্টেথোস্কোপ যন্ত্রটা থাকে সেটা কিন্তু কাজ করে। পরীক্ষাতে কিন্তু এরকম কোশ্চেনও আসতে পারে যে স্টেথোস্কোপ যন্ত্রে শব্দের কোন প্রিন্সিপাল বা শব্দের কোন কী বলবো ওটাকে, শব্দের কোন ফর্মুলাটাকে কাজে লাগানো হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অনুরণন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, নিচের কোনটি কার্বনের রূপ নয়। দেখো কার্বনের কিন্তু অনেকগুলো রূপ থাকে, অর্থাৎ কার্বন কিন্তু বহুরূপী হয়ে থাকে, ঠিক আছে। অর্থাৎ কার্বনের কিন্তু বহুগুলি রূপ থাকে। যেরকম আমরা যে গ্রাফাইট দেখেছি, পেন্সিলের শীষে যে গ্রাফাইট থাকে সেই গ্রাফাইটও কিন্তু কার্বন হয়ে থাকে। আবার হিরেও কিন্তু কার্বন হয়ে থাকে, ঠিক আছে। এরপর যে আমরা রাস্তাতে যে পিচ দেখতে পাই, সেই পিচও কিন্তু কার্বনেরই একটা রূপভেদ হয়ে থাকে। তো এখানে কি বলেছে, এর ভেতরে কোনটা কার্বনের রূপভেদ নয় বলেছে, ঠিক আছে। অর্থাৎ কার্বনের দেখো তিনটে কিন্তু কার্বনের রূপভেদ তোমাদেরকে দিয়ে দেবে, আর একটা কিন্তু কার্বনের রূপভেদ হবে না, সেটা কিন্তু তোমাদেরকে বাছাই করতে হবে। তো আমরা একবার অপশানগুলো দেখে নেবো। দেখো এটাকে কিন্তু আমরা এলিমিনেশনের মাধ্যমেও করতে পারি। এখানে যে হিরে আছে, হিরে কিন্তু একটা কার্বনের রূপভেদ, ঠিক আছে। গ্রাফাইটও কিন্তু কার্বনের একটা রূপভেদ। ফুলারিন এটাও কিন্তু কার্বনের একটা রূপভেদ, যেটাকে কিন্তু বলা হয়ে থাকে C60, ঠিক আছে। আর এই যে কার্বন ডাইঅক্সাইড আছে, এটা কিন্তু কার্বনের কোনো রূপভেদ নয়, এটা কিন্তু একটা গ্যাস। কী হয়ে যাবে না, এটা কিন্তু একটা গ্যাস। তাই সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু কার্বন ডাইঅক্সাইড। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আজকের 5 নম্বর কোশ্চেন কী বলেছে, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটকে উত্তপ্ত করলে কোন গ্যাসের মুক্তি ঘটে। দেখো এখানে এই যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বলেছে, ঠিক আছে। সবার প্রথমে কিন্তু তোমাদেরকে জানতে হবে যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের ফর্মুলাটা কি। দেখো এই যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বলেছে, এই সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের ফর্মুলা কি, দেখো সোডিয়াম মানে কিন্তু Na, ঠিক আছে। তো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের ফর্মুলা কিন্তু NaHCO3 বলেছে। যখন আমরা এই Na2CHO3কে যখন আমরা হিট দেবো, অর্থাৎ গরম করব, তখন কোন গ্যাসটা বিক্ষেপণ হবে না, তখন কিন্তু আমাদের হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে, মনে রাখবে। তখন কিন্তু আমাদের যে হাইড্রোজেন গ্যাস আছে, সেই হাইড্রোজেন গ্যাস কিন্তু বেরোবে। তাই সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, তাই সঠিক অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাবে হাইড্রোজেন, ঠিক আছে। সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে হাইড্রোজেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে, 20 কেজি ওজনের একটি বস্তুকে মাটি থেকে 20 মিটার উঁচুতে তোলা হলে কৃতকার্যের পরিমাণ কত হবে। দেখো এই যে কোশ্চেনটা আছে, এই ধরনের কোশ্চেনে কিন্তু তোমাদেরকে আমি অনেক করিয়েছি ফিজিক্সের। এই ধরনের পরীক্ষায় কিন্তু এই ধরনের কোশ্চেনই কিন্তু পরীক্ষাতে বেশি করে আসে। তো আমরা এখানে ফর্মুলাটা দেখে নেবো। দেখো যে স্থিতিশক্তি হয়ে থাকে, স্থিতিশক্তির ফর্মুলা কিন্তু হয়ে থাকে mgh। অর্থাৎ যখন আমরা কোনো একটা বস্তুকে মাটি থেকে ওপরে তুলি, তখন কোন শক্তিটা হয়, তখন কিন্তু স্থিতিশক্তি হয়। এটা কিন্তু মনে রাখবে এটা, তখন কিন্তু স্থিতিশক্তি হয়। এইবার এই যে স্থিতিশক্তি আছে, সেই স্থিতিশক্তির ফর্মুলা কি, স্থিতিশক্তির ফর্মুলা কিন্তু mgh। অর্থাৎ m মানে কিন্তু হয়ে যায় মাস, g মানে কিন্তু হয়ে যায় গ্র্যাভিটেশন, ঠিক আছে। জি মানে কিন্তু হয়ে যায় গ্র্যাভিটেশন, আর এইচ মানে কিন্তু হয়ে যায় হাইট। তাই আমরা যদি এখানে ডেটাটাকে পুট করি, তাহলে দেখবো আমরা এখানে এই যে mgh আছে, এখানে m আমাদের কত ছিল, m কিন্তু ছিল আমাদের 20 কেজি। গ্র্যাভিটেশন জি এর মান কত আছে, জি এর মান কিন্তু আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এখানে এইচ এর মানও কত আছে, এইচ এর মানও কিন্তু আছে 20 মিটার। তাই আমরা যদি দেখি তাহলে কত হয়ে যাবে, 2 1 2, 2 2 4, আর 4-এর পরে কিন্তু 3টে শূন্য। এইবার মনে রাখবে এই যে স্থিতিশক্তি আছে বা এই যে কৃতকার্য আছে, এটার ইউনিট কিন্তু সবসময় জুল হয়ে থাকে। তাই সঠিক অ্যান্সার কত হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 4000 জুল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকে 7 নম্বর কোশ্চেন কি বলেছে, নিচের কোনটির জন্য পরিবাহিতে বিভব পার্থক্য বজায় থাকে। দেখো এই যে ইলেকট্রিসিটি যে চ্যাপ্টারটা আছে, সেই ইলেকট্রিসিটি চ্যাপ্টার থেকে কিন্তু বিভিন্ন রকম কোশ্চেন আছে। কখনো তোমাদের অঙ্ক দিয়ে দেবে, কখনো কিন্তু তোমাদেরকে ওর ভেতর থেকে ডেপথ থেকে কোশ্চেন করবে, ঠিক আছে। তাই তোমরা যদি ওই চ্যাপ্টারটাকে ভালো করে না পড়ে থাকো, তাহলে কিন্তু তোমরা ওটাকে পড়বে, তা না হলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। আর তোমরা যদি আমাকে জানাও, তাহলে ওই ইলেকট্রিসিটির ওপরে পুরো ব্যাপারটা কিন্তু আমি একটা ডেসক্রিপটিভ ক্লাস তোমাদেরকে দেবো, সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের ওই ক্লাসটা প্রয়োজন কিনা। আচ্ছা, তাহলে আমরা এই কোশ্চেনটা একবার দেখে নেব যে নিচের কোনটির জন্য পরিবাহিতে বিভব পার্থক্য বজায় থাকে। তো এখানে অপশানগুলো কি দিয়েছে, এখানে অপশানগুলো একবার আমরা দেখে নেব। ভোল্টামিটার দিয়েছে, অ্যামিটার রয়েছে, সেল বা ব্যাটারি রয়েছে, আর গ্যালভ্যানোমিটার রয়েছে। দেখো এখানে এই যে গ্যালভ্যানোমিটার আছে, এই গ্যালভ্যানোমিটার দিয়ে কিন্তু আমরা কোনো একটা বর্তনীতে ইলেকট্রিসিটি বইছে কিনা, কোনো একটা বর্তনীতে ইলেকট্রিসিটি বইছে কিনা, বা সূক্ষ্ম একদম ছোট্ট বিভব পার্থক্যের বা ছোট্ট ভোল্টের একটা কারেন্ট যদি ওর ভেতর দিয়ে প্রবাহিত হয়, সেটা কিন্তু আমরা গ্যালভ্যানোমিটার যন্ত্রের সাহায্যে মাপতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবার যে সেল বা ব্যাটারি আছে, এই সেল বা ব্যাটারির কাজ কি, সেল বা ব্যাটারি কিন্তু কোনো একটা বর্তনীতে পাওয়ার যোগায়, ঠিক আছে, অর্থাৎ বর্তনীকে কিন্তু ক্ষমতা প্রদান করে, ঠিক আছে। এরপর এই যে অ্যামমিটার আছে, এই অ্যামমিটার কি করে, অ্যামমিটার কিন্তু যে তড়িৎ প্রবাহ মাত্রা আছে, অর্থাৎ ওই যে বর্তনীর ভেতরে তড়িৎটা প্রবাহিত হচ্ছে কিনা
না বা কতটুকু প্রবাহিত হচ্ছে সেটা মেজার করার জন্য কিন্তু অ্যামিটার যন্ত্রটা ব্যবহার করা হয়ে থাকে। আর এইখানে এই যে ভোল্টামিটার আছে, এই ভোল্টামিটার দিয়ে কিন্তু তোমাদের বিভব পার্থক্য মাপা হয়ে থাকে। ঠিক আছে, বিভব পার্থক্য হয়ে থাকে, বিভব পার্থক্য মাপা হয়ে থাকে। এবারে এই বিভব পার্থক্য জিনিসটা কি, মনে করো এটা একটা তার আছে, ঠিক আছে, বা এটা কিন্তু একটা মনে করো পরিবাহী আছে। এই পরিবাহীর এই যে দুই প্রান্ত আছে, এই দুই প্রান্তের মধ্যে ইলেকট্রিসিটি বা তড়িৎ প্রবাহ মাত্রার যে পার্থক্য, মনে করো এখানে আছে 10 আর এখানে আছে 5, এই দুটোর মাঝখানে যে পার্থক্য সেটা কিন্তু সমান সমান 5 হয়ে যাবে, কারণ 10 থেকে 5 বিয়োগ করলে 5 হয়। এই যে জিনিসটা, এই জিনিসটাকে কিন্তু বলা হয়ে থাকে বিভব পার্থক্য। তাই সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু আমাদের ভোল্টা মিটার। ঠিক আছে, ভোল্টা মিটার দিয়ে কিন্তু আমাদের বিভব পার্থক্য মাপা হয়। এইবার দেখো এই যে ভোল্টামিটার যন্ত্রটা আছে, এই ভোল্টামিটার যন্ত্রটা কিন্তু আমাদের যে বর্তনী আছে, অর্থাৎ আমাদের যে পরিবাহীর যে আমাদের কি বলবো, আমাদের যে অ্যাপ্লায়েন্স আছে, অর্থাৎ বাড়িতে আমাদের যে কারেন্টের লাইন আছে সেটার সঙ্গে কিন্তু এটা সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। পরীক্ষাতে কিন্তু অনেক সময় এই কোশ্চেনটাও দিয়ে দেয় যে ভোল্টামিটার আমাদের যে পরিবাহী আছে সেই পরিবাহীর সাথে কেমন করে লাগানো হয়ে থাকে, তো এটা কিন্তু সমান্তরাল সমবায়ে লাগানো হয়ে থাকে। তাই এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ভোল্টা মিটার। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, নিম্নলিখিত কোন ধাতুটি সবথেকে বেশি নমনীয় হয়ে থাকে। দেখো সবথেকে বেশি নমনীয় মানে কি, অর্থাৎ ওই যে ধাতুটা আছে ওই ধাতুটার ফ্লেক্সিবিলিটি কিন্তু সবথেকে বেশি। তো নিচের কোন ধাতুটার ফ্লেক্সিবিলিটি সবথেকে বেশি, আমরা একবার অপশানগুলো দেখে নেব। অপশানগুলো কি দিয়েছে, লিথিয়াম দিয়েছে, সিলভার দিয়েছে, গোল্ড দিয়েছে আর সোডিয়াম দিয়েছে। তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু গোল্ড বা সোনা। মনে রাখবে যতগুলো ধাতু আছে তার ভেতরে সোনা কিন্তু সবথেকে বেশি ফ্লেক্সিবল। ঠিক আছে, সবথেকে বেশি ফ্লেক্সিবল, যেটাকে আমরা বলে থাকি নমনীয়। অর্থাৎ সোনা এতটাই নমনীয় যে আমরা 1 গ্রাম সোনাকে ফ্লেক্সিবল করে, ফ্লেক্সিবিলিটি 1 গ্রাম সোনার কত হয়ে থাকে, 1 গ্রাম সোনার ফ্লেক্সিবিলিটি আমরা 1 গ্রাম সোনাকে দিয়ে 1 কিলোমিটার পর্যন্ত একটা লম্বা দড়ি বানাতে পারি। ঠিক আছে, তাহলে বোঝা গেল সোনার ফ্লেক্সিবিলিটি কতটা। তাই সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু গোল্ড। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে, বৈদ্যুতিক আধান বা ইলেকট্রিক চার্জের এসআই একক কী। দেখো দুই ধরনের জিনিস কিন্তু হয়ে থাকে, একটাকে আমরা বলি তড়িৎ প্রবাহ, একটাকে কিন্তু আমরা বলি তড়িৎ প্রবাহ, আর একটাকে কিন্তু আমরা বলে থাকি তড়িৎ আধান। কি বলে থাকি, একটাকে কিন্তু আমরা বলি তড়িৎ প্রবাহ আর একটাকে কিন্তু আমরা বলে থাকি তড়িৎ আধান। এই যে তড়িৎ প্রবাহ আছে, এই তড়িৎ প্রবাহের একক কিন্তু অ্যাম্পিয়ার। ঠিক আছে, তড়িৎ প্রবাহের একক কিন্তু অ্যাম্পিয়ার। আর এই যে তড়িৎ আধান আছে, বা এটাকে কিন্তু ইংলিশে কি বলা হয়ে থাকে, এটাকে কিন্তু ইংলিশে বলা হয়ে থাকে ইলেকট্রিক চার্জ। ঠিক আছে, ইলেকট্রিক চার্জ। তাই এই তড়িৎ আধান বা ইলেকট্রিক চার্জের এসআই ইউনিট কী হয়ে থাকে, তো এটা কিন্তু হয়ে থাকে কুলাম। ঠিক আছে, কুলাম বা সি। ঠিক আছে, এটাকে কুলামকে কিন্তু সি দিয়ে ডিনোট করা হয়ে থাকে, ক্যাপিটাল সি দিয়ে। তাই সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু আমাদের কুলাম। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকে 10 নম্বর কোশ্চেন, নিচের কোন গাছের পাতার ধারে কোড়গ বা বার্ড তৈরি হয়। অর্থাৎ কোন গাছের পাতার ধারগুলোতে, ঠিক আছে, কোন গাছের পাতার ধারগুলোতে আমরা রেণু বা বার্ড দেখতে পেয়ে যাই। ঠিক আছে, যেটা দিয়ে কিন্তু ওই ধরনের গাছগুলো নিজেদের বংশবিস্তার করে থাকে। তাই সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ব্রায়োফাইলাম। ব্রায়োফাইলাম জাতীয় যে গাছগুলো আছে, এই গাছগুলোর পাতার নিচে বা পাতার যে ধার আছে সেই ধার বরাবর কিন্তু কোড়ক বা বার্ড দেখতে পাওয়া যায়, যেখান থেকে কিন্তু ওই গাছটা আবার নতুন করে বংশবিস্তার করতে পারে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, আজকে 11 নম্বর কোশ্চেন কি বলেছে, মানব পুরুষের দেহে মূত্র ও শুক্রাণুর জন্য কোনটি একটি পরিসর গঠন করে। দেখো একই পরিসর গঠন করে মানে কি, অর্থাৎ বলতে চেয়েছে অর্থাৎ মানুষের যে মূত্র আছে, অর্থাৎ মানুষের যে মূত্র আর মানুষের যে শুক্রাণু আছে, এই দুটো কিন্তু একই পথ দিয়ে আমাদের বডির বাইরে আসে। ঠিক আছে, তাই সেই যে পথটা, সেই পথটার নাম কি বলেছে, এখানে আমাদের অপশানগুলো কী কী দিয়েছে, অপশানগুলো দিয়েছে কিন্তু মূত্রনালী, মূত্রথলি, মূত্রাশয় আর গোবিনী। আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু মূত্রনালী। মূত্রনালী দিয়ে কিন্তু বোধ শুক্রাণু আর মূত্র দুটোই কিন্তু আমাদের বডির বাইরে আসে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, আজকে 12 নম্বর কোশ্চেন, থাইরক্সিনের সমষ্টির জন্য নিচের কোনটি প্রয়োজন। দেখো এখানে একটু কোশ্চেনটা একটু ভুল আছে, এটা সমষ্টি না, এটা হয়ে যাবে সংশ্লেষণ। ঠিক আছে, অর্থাৎ সংশ্লেষণ, আর যেটাকে কিন্তু আমরা ইংলিশে বলে থাকি অ্যাবজর্পশন। ঠিক আছে, বলেছে আমাদের শরীরে থাইরক্সিনের যে অ্যাবজর্পশন হয় বা সংশ্লেষণ হয় তার জন্য কোনটা প্রয়োজন হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার এখানে আমাদের কী কী আছে, এখানে আমরা একবার অপশানগুলো দেখে নেব। থাইরক্সিন আছে, আয়োডিন আছে, কোবাল্ট আছে আর সালফার আছে। দেখো আমাদের শরীরে যে থাইরয়েড গ্ল্যান্ড থাকে, সেই থাইরয়েড গ্ল্যান্ড থেকে কিন্তু একটা হরমোন নিঃসৃত হয়, যাকে কিন্তু বলা হয়ে থাকে থাইরক্সিন হরমোন। এইবার এই যে
থাইরক্সিন হরমোন আছে, এই থাইরক্সিন যে হরমোনটা আছে সেই হরমোনের সংশ্লেষণ অর্থাৎ অ্যাবজর্পশনের জন্য শরীরে কোনটার প্রয়োজন হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু আয়োডিন। ঠিক আছে, আয়োডিনের প্রয়োজন কিন্তু হয়ে থাকে। আর মনে রাখবে এই আয়োডিনের অভাবেই কিন্তু আমাদের গলগণ্ড রোগ হয়ে থাকে, অর্থাৎ গলা ফুলে যাওয়া রোগ হয়ে থাকে। আর এই রোগটা কিন্তু আমাদের থাইরয়েড গ্ল্যান্ড আছে যেটা, অর্থাৎ থাইরয়েড যে গ্রন্থি আছে সেটা অস্বাভাবিক ফুলে যাওয়াতে হয়। আর এটা কিন্তু এই থাইরক্সিনের সংশ্লেষণ যখন হয় না তখনই কিন্তু এটা হয়ে থাকে। তাই সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু আয়োডিন। আয়োডিনের জন্য কিন্তু আয়োডিন কিন্তু দরকার আমাদের বডিতে থাইরক্সিনকে সংশ্লেষণ করতে গেলে বা অ্যাবজর্পশন করতে গেলে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে 13 নম্বর কোশ্চেন কী বলেছে, নিচের কোনটি গাছের বৃদ্ধিতে সহায়তা করে? দেখো এখানে কী অপশান দিয়েছে, এপিক্যাল মেরিস্টেম টিস্যু, এপিথেলিয়াম মেরিস্টেম টিস্যু, পেকটিন আর সেলুলোজ। দেখো এখানে যে সেলুলোজ অপশানটা আছে এটা কিন্তু কী করে না, গাছের যে কোষ প্রাচীর, ঠিক আছে, গাছের যে কোষ প্রাচীর থাকে বা সেল ওয়াল থাকে সেটা তৈরি করতে কিন্তু সেলুলোজ কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ উপাদান। এরপর যে পেকটিন আছে এটা কিন্তু কী করে, এটা কিন্তু গাছকে দৃঢ়তা প্রদান করে, অর্থাৎ গাছের যে কাণ্ড বা গাছকে কিন্তু শক্ত করতে সাহায্য করে। ঠিক আছে, এরপর এখানে দেখো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু এপিক্যাল মেরিস্টেম টিস্যু। এই যে মেরিস্টেম টিস্যু আছে এই মেরিস্টেম টিস্যু মানে কিন্তু ভাজক কলা। ঠিক আছে, ভাজক কলা অর্থাৎ যেটা কিন্তু উদ্ভিদকে কী করে না, যেটা কিন্তু উদ্ভিদকে বৃদ্ধিতে সহায়তা করে, অর্থাৎ উদ্ভিদকে বড় হতে সাহায্য করে। তাই আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু এপিক্যাল মেরিস্টেম টিস্যু। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের 14 নম্বর কোশ্চেন কী বলেছে, কুইকলাইমের সাথে জলের বিক্রিয়ায় কি তৈরি হয়? দেখো এখানে সবার প্রথমে তোমাদেরকে জানতে হবে কুইকলাইম কাকে বলে। দেখো কুইকলাইম হচ্ছে CaO অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইডের সাথে যদি আমরা H2O বিক্রিয়া ঘটাই, অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইডের সাথে যদি আমরা H2O বিক্রিয়া ঘটাই তাহলে কি তৈরি হয়, তাহলে কিন্তু তৈরি হয় CaOH2। আর এটাকে কি বলা হয়ে থাকে, এটাকেই কিন্তু বলা হয়ে থাকে স্লেক লাইম। ঠিক আছে, সঠিক অ্যান্সার কী হয়ে যাবে আমাদের, এটাকেই কিন্তু বলা হয়ে থাকে স্লেক লাইম। আর এই যে স্লেক লাইম আছে এই স্লেক লাইমকেই কিন্তু বলা হয়ে থাকে কলি চুন। ঠিক আছে, কলি চুন। মনে করো আমরা বাজার থেকে যখন চুন কিনে নিয়ে আসি ওটা কিন্তু ক্যালসিয়াম অক্সাইড বা পোড়া চুন হয়ে থাকে। ঠিক আছে, যেটাকে আমরা কুইক লাইম বলে থাকি। এইবার যখন আমরা ওটাকে জলের মধ্যে দিই তখন দেখবি ওটা টকবক করে ফুটতে থাকে, কারণ এই যে বিক্রিয়াটা আছে এটা কিন্তু একটা স্পেশাল টাইপ অফ বিক্রিয়া যাকে কিন্তু বলা হয়ে থাকে এক্সোথার্মিক রিয়াকশান, যেখানে কিন্তু প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়ে থাকে। এইবার জল দেওয়ার পরে কি হয়ে যায়, জল দেওয়ার পরে কিন্তু ওটা ক্যালসিয়াম অক্সাইড থেকে ক্যালসিয়াম হাইড্রক্সাইড হয়ে যায়, যেটাকে কি বলা হয়ে থাকে, যেটাকেই কিন্তু বলা হয়ে থাকে স্লেক লাইম বা ওটাকেই কিন্তু বলা হয়ে থাকে কলি চুন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, শর্করা বা প্রোটিন ফ্যাট প্রকৃতির সম্পন্ন আচরণ। শর্করা প্রোটিন ফ্যাট প্রভৃতি সম্পন্ন আচরণ কোথায় দেখতে পাওয়া যায়? দেখো এখানে কিন্তু একটু আবার কোশ্চেনটা ভুল হয়েছে, এখানে হয়ে যাবে যে শর্করা প্রোটিন ফ্যাট প্রভৃতির, ঠিক আছে, প্রভৃতির সম্পূর্ণ পাচন হয়ে যাবে এটা। ঠিক আছে, সম্পূর্ণ পাচন অর্থাৎ হজম, অর্থাৎ শর্করা প্রোটিন ফ্যাট আমরা যা কিছুই খাই না কেন তার আলটিমেটলি সেটা কোথায় গিয়ে সম্পূর্ণরূপে পাচিত হয়ে যায় বা হজম হয়ে যায়। এখানে অপশানটা কি দিয়েছে, ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত্র, পাকস্থলী আর লিভার। আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তকে কিন্তু বলা হয়ে থাকে স্মল ইন্টেস্টাইন। এই যে স্মল ইন্টেস্টাইন আছে এই স্মল ইন্টেস্টাইনেই কিন্তু আমরা যা কিছু খাই না কেন আলটিমেটলি আমাদের খাবারের পাচনটা কিন্তু এই স্মল ইন্টেস্টাইনে গিয়েই হয় বা ক্ষুদ্রান্তে গিয়েই কিন্তু হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন আজকে 16 নম্বর কোশ্চেন কি বলেছে, নিচের কোন উপাদানের 3টি কক্ষ থাকে ও শেষের কক্ষে 8টি ইলেকট্রন থাকে? দেখো সবার প্রথমে এই যে এখানে কিন্তু কোশ্চেনের ভেতরে একটা ক্লু দিয়েছে যে কী অ্যান্সার হতে পারে। কি বলেছে, শেষের কক্ষে 8টি ইলেকট্রন থাকে। দেখো একমাত্র কোন মৌলদেরই শেষের কক্ষে 8টি ইলেকট্রন থেকে থাকে, যে সমস্ত নোবেল গ্যাস আছে। কেমন গ্যাস, নোবেল গ্যাস, অর্থাৎ যারা কিন্তু 18 নম্বর গ্রুপে থাকে। 18 নম্বর গ্রুপে থাকা প্রত্যেকটা মৌলের কিন্তু বা প্রত্যেকটা গ্যাসের কিন্তু লাস্টে 8টা করে ইলেকট্রন থাকে। তাই এখানে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কোনটা না, যে ধাতুটা অর্থাৎ যে অধাতুটা বা যে গ্যাসটা কিন্তু 18 নম্বর গ্রুপে থাকবে। আমরা অপশানগুলো একবার দেখে নেব কী বলেছে, নিয়ন, আর্গন, জেনন আর হাইড্রোজেন। দেখো এর ভেতরে এই 3টেই কিন্তু 18 নম্বর গ্রুপে থাকে, তাই 3টে তো সঠিক অ্যান্সার হতে পারে না। আর হাইড্রোজেন আমরা সকলে জানি হাইড্রোজেন 1 নম্বর গ্রুপে থাকে, আর হাইড্রোজেন কিন্তু কোনো নোবেল গ্যাস নয়। এইবার দেখো তোমাদের কিন্তু এখানে ইলেকট্রন কনফিগারেশন করতে হবে, অর্থাৎ ইলেকট্রনের যে বিন্যাস সেটা কিন্তু করতে হবে। দেখো এই যে নিয়ন আছে, নিয়নের
কত হয়ে থাকে পারমাণবিক সংখ্যা, সেটা কিন্তু হয়ে থাকে 10। অর্থাৎ এটাকে যদি আমরা ইলেকট্রন কনফিগারেশন করি তাহলে 2 আর 8 পাবো। এখানে কিন্তু আমরা লাস্টের শেলে 8টা ইলেকট্রন পাচ্ছি, কিন্তু এখানে কিন্তু 3টে শেল নেই, তাই এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হতে পারে না। এইবার যে আর্গন আছে, আর্গনের পারমাণবিক সংখ্যা কিন্তু 18। এটাকে যদি আমরা কনফিগারেশন করি তাহলে কিন্তু আমরা 2, 8 আর 8 পাবো, আর এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। দেখো আমাদের যে কোশ্চেনের ক্রাইটেরিয়া দিয়েছে যে 3টে শেল থাকতে হবে, এখানে 3টে শেল আছে, 1টা 2টো 3টে, আর লাস্ট শেলে 8টা ইলেকট্রন থাকতে হবে। দেখো এখানে কিন্তু 8টা ইলেকট্রনই আছে, তাই সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু আর্গন। আর্গনই কিন্তু সেই মৌলটা বা সেই এলিমেন্টটা যেটার লাস্ট কক্ষে 8টা ইলেকট্রন থাকে প্লাস যেটায় কিন্তু 3টে শেল থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, কোনো একটি বল 10 মিটার ওপর থেকে নিচে পড়ার পর আবার 2.5 মিটার ওপরে উঠলে গতিশক্তির পরিমাণ কত হয়ে যাবে? দেখো কি বলেছে, অঙ্কটা ভালো করে বুঝে নেবে। বলেছে একটা বল আছে, মনে করো এটা মাটি, বলটা কত মিটার ওপর থেকে পড়ছে? না, বলটা 10 মিটার ওপর থেকে পড়ছে, ঠিক আছে, নিচের দিকে পড়ছে। বাউন্স হয়ে আবার কত মিটার ওপরে উঠছে? বাউন্স হয়ে আবার 2.5 মিটার ওপরে উঠছে। এইবার দেখো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা করার ফর্মুলা কি? দেখো অঙ্কটা করতে গেলে তোমাদের কি করতে হবে না, অঙ্কটা করতে গেলে কিন্তু সবার প্রথম যে উচ্চতা থেকে বলটা পড়ছিল, অর্থাৎ 10 মিটার উচ্চতা থেকে তোমাদেরকে কি করতে হবে, বলটা যত মিটার ওপরে উঠলো বাউন্স হওয়ার পরে, অর্থাৎ 2.5 মিটার উঠলো, সেটাকে কিন্তু বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা কত পাবো? না, বিয়োগ করলে কিন্তু আমরা পাবো 7.5। ঠিক আছে, 7.5 মিটার আমরা এখানে পেলাম, কিন্তু এটা কিন্তু সঠিক অ্যান্সার নয়। এইবার আমাদের কিন্তু কী চেয়েছে, আমাদের কিন্তু এটাকে পার্সেন্টেজ চেয়েছে, যে কার্যের পরিমাণ কত হয়েছে পার্সেন্টেজে বলো। এবার আমাদের কি করতে হবে, দেখো এইবার এই যে কত মিটার ওপরে উঠেছে, এটা কিন্তু 10-এর ওপরে, ঠিক আছে, 10-এর ওপরে কিন্তু 7.5, অর্থাৎ 10 মিটারের ওপরে কিন্তু 7.5 মিটার উঠেছে। তাই আমাদেরকে কি করতে হবে না, আমাদেরকে কিন্তু 7.5 যেটা আমাদের বর্তমান যখন বাউন্স ব্যাক হয়েছে তারপরে, সেটাকে কি করতে হবে, সেটা বাই 10, অর্থাৎ যেটা আমাদের প্রথম উচ্চতা ছিল সেটা করতে হবে, প্লাস কিন্তু আমাদের গুণ করতে হবে কত, গুণ করতে হবে আমাদের পার্সেন্টেজের জন্য 100। এই শূন্য দিয়ে আমাদের এই শূন্য কেটে যাবে, আর এখান থেকে কিন্তু এখানে 10 যোগ হবে, পয়েন্ট উঠে গিয়ে নিচে 10 যোগ হবে, এটা দিয়ে এটা কেটে যাবে। তো আলটিমেটলি সঠিক অ্যান্সার কত হয়ে যাবে? আলটিমেটলি সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 75%। ঠিক আছে, বোঝা গেল? এই ধরনের অঙ্ক আসলে আশা করি তোমাদের আর অসুবিধা হবে না। জাস্ট তোমাদেরকে একদম ছোট্ট একটা ট্রিক্স বলে দিচ্ছি, যে উচ্চতা থেকে বলটা পড়বে, ঠিক আছে, সেই উচ্চতাটা কি করতে হবে, সেই উচ্চতাটা বিয়োগ বলটা বাউন্স ব্যাক হয়ে যতটা উপরে উঠলো, অর্থাৎ 2.5 ডিভাইডেড বাই কত করতে হবে, মোট উচ্চতা কত ছিল প্রথমে 10, আর সেটাকে কিন্তু কত দিয়ে গুণ করতে হবে, সেটাকে কিন্তু 100 দিয়ে গুণ করতে হবে। আমি আবারও বলছি কি করতে হবে, দেখো যে উচ্চতা থেকে বলটা প্রথমে পড়েছে, অর্থাৎ 10 মিটার থেকে কিন্তু বলটা নিচের দিকে পড়েছে, তাই প্রথমে সেটা লিখবো, বিয়োগ কত করতে হবে না, বিয়োগ বলটা বাউন্স ব্যাক হয়ে কতটা উঠেছে, বাউন্স ব্যাক হয়ে উঠেছিল 2.5 মিটার, তাই 2.5 মিটারকে লিখবো, ডিভাইডেড বাই, অর্থাৎ নিচে কত থাকবে, নিচে আমাদের মোট উচ্চতা থাকবে, অর্থাৎ বলটা যখন যে উচ্চতা থেকে প্রথমে পড়েছে সেইটা গুণ 100। আমরা যদি এই যে ফর্মুলাটা আছে এটা যদি আমরা মুখস্থ করে ফেলি, তাহলে কিন্তু আমরা এই ধরনের অঙ্ক একদম কয়েক সেকেন্ডের মধ্যেই করতে পারবো। তো আজকে এই অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখো এর আগে কিন্তু আমাদের আরও 18টা ক্লাস হয়ে গেছে, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে সেই ক্লাসগুলোকে ভিজিট করতে পারো। ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করো বন্ধুদের সঙ্গে যতটা পারো, আর এভাবেই পাশে থেকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, যাতে পরবর্তী ভিডিও যখন আসবে সেগুলো তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।